আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এর মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো টেক্সট ফাংশন। বিগত পর্বে আমরা রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব টেক্সট ফাংশন, অর্থাৎ সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো কিভাবে টেক্সট ফাংশন ব্যবহার করে বিভিন্নভাবে ফরম্যাট করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। টেক্সট ফাংশন কি এবং এটি আমাদের কি কাজে লাগে, এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ডাটা টেবিল এখানে ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলের মধ্যকার কন্টেন্টসগুলো ভালোভাবে বুঝতে পারলেই আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো যে টেক্সট ফাংশন আমাদের কি কাজে লাগে। টেক্সট ফাংশন মূলত বিভিন্ন ধরনের ভ্যালুকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করার জন্য টেক্সট ফাংশন ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে বি কলামে কিছু ভ্যালু লিখে রেখেছি এবং ডি কলামে ওই ভ্যালুগুলোর কিছু ফরম্যাটেড রূপ আমরা রেখেছি। এবারে ডি কলামে যে ভ্যালুগুলো রয়েছে, অর্থাৎ যে ভ্যালুগুলোকে আমরা ফরম্যাট করে রেখেছি, এই ফরম্যাটে কিভাবে আমরা টেক্সট ফাংশন ব্যবহার করে নিতে পারি আমাদের বি কলামের ভ্যালুগুলোকে, এই বিষয়টা আমরা আলোচনা করব টেক্সট ফাংশনের মাধ্যমে। তো আমরা দেখি কিভাবে এটা করা যায়। আমাদের টেক্সট ফাংশনটা হচ্ছে টেক্সট, তারপর একটা ভ্যালু, তারপর হচ্ছে ফরম্যাট টেক্সট। অর্থাৎ একটা ভ্যালু হলো যে ভ্যালুটাকে আমরা টেক্সট করতে চাই সেই ভ্যালুটা, এবং ফরম্যাট টেক্সট হচ্ছে যেই ফরম্যাটে আমরা এটাকে করতে চাই সেই ফরম্যাটটা। তাহলে এক্ষেত্রে আমরা সি কলামে কিছু ফরম্যাট লিখে রেখেছি। এই ফরম্যাট অনুসারেই আমরা এই ভ্যালুগুলোকে টেক্সট করতে চাই। তো এই ভ্যালুগুলোকে এই ফরম্যাট অনুসারে টেক্সট করলে কিরকম হবে, সেই রেজাল্টটা বা সেই ফলাফলটা আমরা ডি কলামে লিখে রেখেছি। এবার আমরা দেখি টেক্সট ফাংশনের মাধ্যমে কিভাবে এরকম লেখা যায়। তো প্রথমে আমরা এখানে যে ভ্যালুটা আছে B3 নাম্বার সেলে, এই ভ্যালুটাকে আমরা D3 নাম্বারে যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুর মতন করতে চাই, এই ফরম্যাটে পরিণত করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট ফাংশনটা লিখলাম। টেক্সট ফাংশনটা লেখার পরে এখানে প্রথম আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু। আমরা এখানে ভ্যালু সিলেক্ট করে দিলাম। ভ্যালু সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে কমা দিলাম। এরপরে ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সট করতে হলে আমাদের এটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। এবারে দেখুন এখানে আমাদের ফরম্যাট যদি এভাবে পরিণত করি টিকে 0.00, তাহলে দেখুন কি হয়, টিকে 0.00। এবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। আমাদের ফরম্যাট টেক্সট কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলে আমাদের টেক্সট ফাংশন কমপ্লিট হয়ে গেল। এর অর্থ হচ্ছে আমাদের B3 নাম্বারে যেই ভ্যালুটা রয়েছে এই ভ্যালুকে আমরা কারেন্সি ফরম্যাটে পরিণত করতে চাই, অর্থাৎ টাকা 0.00 এইভাবে, অর্থাৎ প্রথম অংশটা টাকার অংশ, দ্বিতীয় অংশটা পয়সার অংশ, এইভাবে করতে চাই। যে কারণে আমরা ফরম্যাটটা এভাবে করে সেট করে দিলাম। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে টাকা 3.14 আসছে। যদিও বা এখানে 3.14159 অনেক কিছু ছিল, কিন্তু তারপরে আমাদের এখানে কারেন্সি ফরম্যাটে পরিণত হওয়ার কারণে আমাদের এটা 3.14 শো করছে, এবং এখানে যেহেতু আমরা ফরম্যাট টেক্সট এভাবে করে দিয়েছিলাম সে কারণে আমাদের এটা এভাবে শো করছে। এরপর আমরা পরের সেলটাতে যাই। এটাতে আমরা ফরম্যাট করতে চাই এখানে যে ভ্যালুটা আছে 1234.59, এটাকে আমরা করতে চাই 1234.6, অর্থাৎ রাউন্ড করতে চাই আমরা এটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু প্রেস করলাম, তারপর আমরা টেক্সট ফাংশনটা লিখলাম। লেখার পরে ভ্যালু হিসেবে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কমা দেই। কমা দেওয়ার পরে ফরম্যাট টেক্সট ইনভার্টেড কমা দেই। ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে দেখুন যেহেতু আমরা 1234.6 অর্থাৎ পয়েন্টের পরে একটা ডিজিট রাখবো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে 4টা ডিজিট রাখি, অর্থাৎ প্রথমে 4টা হ্যাশ দেই। 1 2 3 4, 4টা দিলাম। এরপরে পয়েন্ট, তারপর আরেকটা হ্যাশ দেই। এর দ্বারা বোঝায় প্রথম 4টা ডিজিট একই রকমের থাকবে এবং পরে যে দুটো ডিজিট রয়েছে ওখান থেকে একটা ডিজিট রাউন্ড হবে। আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিই। আমাদের টেক্সট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন 1234.659 না হয়ে এখানে 6 আসছে, অর্থাৎ 5 এর পরে যেহেতু 9 আছে তাহলে 9 হলো 5 এর চেয়ে বড় বিধায় এখানে আগের ডেসিমেল প্লেসটা এক ঘর বর্ধিত হয়ে এখানে 6 হয়েছে। তো এভাবে আমরা কোনো ভ্যালুকে রাউন্ড করতে পারি এই টেক্সট ফাংশন ব্যবহার করে, এই ফরম্যাট ব্যবহার করে। এরপর আমরা এর পরবর্তী সেলে থাকা ভ্যালুটাকে আমরা ফরম্যাট করতে চাই। এখানে রয়েছে 8.9, এটাকে আমরা 8.900 এইভাবে করতে চাই, এই ফরম্যাটে পরিণত করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিলাম, তারপরে টেক্সট লিখলাম। টেক্সট লেখার পরে এখানে ভ্যালু হিসাবে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমা দেই। তারপরে এখানে লিখি প্রথম অংশটা আমরা হ্যাশ চিহ্ন দেই, তারপরে পয়েন্ট, তারপরে 000 দিলাম, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ। এখন এখানে দেখুন
এখানে প্রথম অংশটা হ্যাশ, অর্থাৎ প্রথম যে অংশটা রয়েছে 8, প্রথম যে ডিজিটটা রয়েছে এটা ঠিক থাকবে। এরপরে দশমিকের পরে 3টা জিরো বসবে। যদি এখানে জিরো এর স্থলে অন্য কোনো ডিজিট থাকে তাহলে সেই ডিজিটটা এখানে বসবে, আর যদি কোনো ডিজিট না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেখানে জিরো বসবে। তো আমরা B5 নাম্বার সেলে থাকা ভ্যালুটাকে আমরা এই ফরম্যাটে পরিণত করলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। ব্র্যাকেট ক্লোজ করে দিলে পরে আমাদের টেক্সট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে 8.900 শো করছে। এখানে একটা বিষয়, আমাদের হ্যাশ এবং জিরো এর মধ্যে পার্থক্যটা কি মূলত? এক্ষেত্রে যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে যদি আমরা 000 না লিখে যদি আমরা এখানে হ্যাশ 3টা লিখে দিতাম, 3টে হ্যাশ লিখে দিতাম, এর অর্থ হচ্ছে যে আমাদের দশমিকের পরে 3টে ভ্যালু থাকতো, তাহলে এখানে আমাদের 3টে ভ্যালু শো করতো। কিন্তু দশমিকের পরে যদি 3টে ভ্যালু না থাকে, যদি একটা ভ্যালু বা দুটো ভ্যালু থাকে, তাহলে সেই একটা বা দুটো ভ্যালুই থাকবে, বাকি ভ্যালুগুলো ব্ল্যাঙ্ক থাকবে, বাকি ভ্যালুগুলো জিরো দ্বারা ফিল হবে না। দেখুন এখানে 8.9 শো করছে। কিন্তু যদি আমরা এখানে জিরো বসাই, তার অর্থ হচ্ছে যে এখানে আমাদের যদি কোনো ভ্যালু নাও থাকে, তাহলে সেখানে আমাদের জিরো দ্বারা ফিল হয়ে যাবে। এটা হচ্ছে হ্যাশ এবং জিরো এর মধ্যে পার্থক্য। তো আশা করছি এই ফরম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী ফরম্যাটে যাই। এর পরবর্তী ফরম্যাটটা হচ্ছে ইরেশনাল নাম্বার, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে আমরা পরিণত করব। এখানে দেখুন 5.25 আছে, এটাকে আমরা 21/4 এই আকারে পরিণত করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা পরিণত করি, ফরম্যাটটা লিখি, আমরা ফাংশনটা লিখি টেক্সট ফাংশনটা লিখলাম, এরপরে ভ্যালু হিসেবে এটাকে সিলেক্ট করলাম, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা। এরপরে এখানে দেখুন যেহেতু আমাদের 21/4, তাহলে প্রথম অংশ আমরা দুটো প্রশ্নবোধক দ্বারা ফিল করব, এরপরে স্ল্যাশ, তারপরে আবার দুটো প্রশ্নবোধক। এটার অর্থ হচ্ছে স্ল্যাশের আগের অংশটুকু হচ্ছে লব এবং পরের অংশটুকু হচ্ছে হর, এই আকারে আমরা পরিণত করতে চাই। আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের ইরেশনাল নাম্বার 21/4 এই আকারে পরিণত হয়েছে। এরপরে ফাংশনটা আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে, বাকি অংশটা 0.25, এই অংশটা 1/4 আকারে হবে। যদি আমরা এভাবে করতে চাই, তাহলে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর টেক্সট ফাংশনটা লিখি, লেখার পরে এবার আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করি, কমা, তারপর ইনভার্টেড কমা। এরপরে আমরা প্রথম যে অংশটা আমরা পূর্ণ সংখ্যা আকারে রাখতে চাই, ওই অংশটাকে আমরা হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পরে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে তারপর যদি আমরা এখানে দুটো বা তিনটা প্রশ্নবোধক চিহ্ন দিই, 3টে দিলাম। এবার যদি আমরা স্ল্যাশ দেই, স্ল্যাশ দেওয়ার পরে আবার 3টা প্রশ্নবোধক চিহ্ন দেই, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ, ব্যাস আমাদের টেক্সট ফাংশনটা হয়ে গেল এই ক্ষেত্রে। তো এবার আমরা এন্টার করি, এন্টার করার পরে দেখুন এখানে আমাদের 5 পূর্ণ 4 1 এভাবে শো করছে। তো এভাবে আমাদের কোনো ডেসিমাল ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় এই ফরম্যাট ব্যবহার করে। তো এখানে আমরা আরো কিছু ফরম্যাট টেক্সট লিখে রেখেছি, অর্থাৎ যদি আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করি, তাহলে এই পাশে থাকা ভ্যালুগুলোকে আমরা এই আউটপুটের মতো করে পরিণত করতে পারবো টেক্সট ফাংশন ব্যবহার করে। তো আমরা বেশি সময় নষ্ট না করে এখানে ফরম্যাট টেক্সটের মধ্যে যে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, এই ফরম্যাটগুলো ব্যবহার করে আমরা এখানে টেক্সট ফাংশনটা ফিল আপ করে ফেলি। আমরা টেক্সট ফাংশনগুলো কমপ্লিট করে ফেললাম। তো এখানে সি কলামে থাকা ফরম্যাট টেক্সটগুলো ব্যবহার করে আমরা এখানে টেক্সট ফাংশনটা কমপ্লিট করে ফেললাম। এভাবে ফরম্যাট টেক্সট ব্যবহার করে বিভিন্ন ভ্যালুকে বিভিন্নভাবে ফরম্যাটেড করা যায় টেক্সট ফাংশন ব্যবহার করে। তো এই হলো টেক্সট ফাংশন। এই টেক্সট ফাংশনের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা দরকার, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। তো এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমি আর কথা না বাড়িয়ে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।